10 বছরের একটি বালক, তার সমস্যা ছিল দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তার মা নিয়ে এসছে, পেট ফাঁপ, পাতলা পায়খানা পাতলা পায়খানায় প্রায়ই ভোগে, আমাশয় হয়, অ্যালার্জি আছে, আবহাওয়া ঠান্ডা হলেই প্রচন্ড হাঁচি হয়, নাক থেকে প্রচুর সর্দি ঝরে, মাঝে মাঝে হাঁপানি হয়। 2 বছর থেকে সমস্যাগুলো জোরালো ভাবে দেখা দিচ্ছে। 2 বছর থেকে সমস্যাগুলো খুব জোরালো ভাবে দেখা দিচ্ছে। কারণ জানতে পেরেছিলাম, মানে কেন 2 বছর থেকে তার এই কষ্টগুলো এত বেশি হয়েছে বলে মনে হয়। তো তখন তার মা বলেছিলেন যে তার বড় ভাই কোনো কারণে আত্মহত্যা করেছিল। তার বড় ভাই একটি কারণে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। ভাই মারা যাবার পর থেকে সে ঠিকমতো খায় না, কথা বলে না, একা থাকে, অন্য বাচ্চাদের সঙ্গে খেলে না, স্কুলে যায় না, পড়া মনে থাকে না, হাসে না, কেমন একটা যেন পাগল পাগল ভাব হয়ে গেছে। ভাইয়ের সঙ্গে তার ভীষণ মিল ছিল, সেও ভীষণ ভালোবাসতো। যে কোনো খাবার জিনিস দুই ভাই একসাথে ভাগ করে খেত, কেউ কাউকে না দিয়ে কখনোই একা খেত না। তখন নিয়মিত স্কুলে যেত, পড়তে বসার কথা বলতে হতো না, সবার দিকে খেয়াল রাখতো, কোনো জিনিস চাইলে এখন পয়সা নেই বললে মেনে নিত, কোনো ঝামেলা করতো না, বইপত্র নিজেই ব্যাগের মধ্যে গুছিয়ে ভরে নিত। আমার ছেলে খুব ভালো ছেলে ছিল, কিন্তু ভাই মারা যাবার পর থেকে সে কেমন যেন পাগল পাগল হয়ে গেছে। তার হাঁচি ছোটবেলা থেকেই ছিল, একটু বেশি করে ভিজলে, মাথায় শ্যাম্পু দিলে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে সর্দি লাগতো। কিন্তু ভাই মারা যাবার পর থেকে বেশি হয়েছে, অনেক চিকিৎসা করেছি, ভালো করতে পারছি না। এই হচ্ছে সমস্যা। এইটুকু হলো সমস্যা। কেস হলো। আবার বিদ্যুৎ চলে গেছে, দেখা যাক কি হয়। যদি আপনারা শুনতে পান, কমেন্টের মাধ্যমে জানান। আর মেডিসিন কি হবে বলে মনে হয় আপনাদের কাছে? যদি বলেন তো কেসটি আমি আরেকবার বলতে পারি। কেসটি কি আরেকবার বলবো? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? ইগনেশিয়া। ডাক্তার সরোয়ার জাহান বলছেন ইগনেশিয়া। ডাক্তার ডাক্তার ফজলুর রহমান বলছেন সিমফাইটাম। ডাক্তার সরোয়ার জাহান বলছেন ইগনেশিয়া। আর কেউ? আরেকবার বলুন। ঠিক আছে, আমি কেসটি আরেকবার বলছি। খুব ডিস্টার্ব হচ্ছে আজকে, তবু একটু কিভাবেই যদি করা যায় আর কি।
ডাক্তার শিপ্রা রানী দেবী বলছে কেসটি আরেকবার বলতে। তো ঠিক আছে, চলুন কেসটি আরেকবার বলি। 10 বছরের বালক, সমস্যা দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, পেটে ফাঁপ, পাতলা পায়খানা, পাতলা পায়খানায় প্রায় ভোগে, আমাশয় হয়, অ্যালার্জি আছে, আবহাওয়া ঠান্ডা হলেই প্রচন্ড হাঁচি হয়, নাক থেকে প্রচুর সর্দি ঝরে, মাঝে মাঝে হাঁপানি হয়। 2 বছর থেকে সমস্যা জোরালো ভাবে দেখা দিয়েছে। কারণ জানতে পেরেছিলাম তার বড় ভাই কোনো কারণ আত্মহত্যা করেছিল। তারপর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। ভাই মারা যাওয়ার পর থেকে সে ঠিক মতো কথা বলে না, একা থাকে, অন্য বাচ্চাদের সঙ্গে খেলে না, স্কুলে যায় না, পড়া মনে থাকে না, হাসে না, কেমন একটা পাগল পাগল ভাব হয়ে গেছে। ভাইয়ের সঙ্গে তার ভীষণ মিল ছিল, সেও ভীষণ ভালোবাসতো। যে কোনো খাবার জিনিস দুই ভাই একসাথে ভাগ করে খেত, কেউ কাউকে না দিয়ে কখনোই একা খেত না। তখন নিয়মিত স্কুলে যেত, পড়তে বসার কথা বলতে হতো না, সবার দিকে খেয়াল রাখতো, কোনো জিনিস চাইলে এখন পয়সা নেই বললে মেনে নিত, কোনো ঝামেলা করতো না, বইপত্র নিজেই ব্যাগের মধ্যে গুছিয়ে ভরে নিত। আমার ছেলে খুব ভালো ছেলে ছিল, কিন্তু ভাই মারা যাবার পর থেকে সে কেমন যেন পাগল পাগল হয়ে গেছে। ছোটবেলা ছিল, একটু বেশি করে ভিজলে, মাথায় শ্যাম্পু দিলে, আত্মীয় বাড়ি বেড়াতে গেলে সর্দি লাগতো, কিন্তু ভাই মারা যাবার পর থেকে বেশি হয়েছে। অনেক চিকিৎসা করেছি, ভালো করতে পারছি না। এই হচ্ছে কেস। এই হলো কেস। আবার বিদ্যুৎ এলো, দেখা যাক কি হয়। এই হলো কেস। তো এখনো পর্যন্ত ইগনেশিয়া, আর কি মেডিসিন এসছে? এখনো পর্যন্ত আপনারা লাইভটা একটু শেয়ার করুন। ইগনেশিয়া, সবাই ইগনেশিয়া বলছেন। কারেন্টের জন্য অনেকটাই ডিস্টার্ব হলো। তো লাইভটা একটু শেয়ার করে দেন, আর একটু শেয়ার করে দেন লাইভটি।
তো খুব ডিস্টার্ব হয়ে গেল, সব দিক থেকেই আজকে বেশ ডিস্টার্ব হচ্ছে। তো মেডিসিন মেডিসিন এখনো আসেনি। ইগনেশিয়া বলছেন মেডিসিন এখনো আসেনি। সবাই ইগনেশিয়া বলেছেন। ইগনেশিয়া সিমফাইটাম, ডাক্তার ফজলুর রহমান সিমফাইটাম বলছেন। আচ্ছা, কেসটি আমি অ্যানালাইসিস করছি, বলে দিচ্ছি। সর্দি ঠান্ডাতেও ভুগছিল, প্রচন্ড সর্দি ঠান্ডা এগুলোতে সে ভুগছিল। আমি মানসিক লক্ষণ থেকে ফিজিক্যাল সিমটম, প্রথমে মেন্টাল সিমটম পরে ফিজিক্যাল সিমটম গুলো বলছি। মেন্টাল সিমটমের মধ্যে হচ্ছে ও প্রচন্ড দায়িত্বশীল ছেলে ছিল, প্রচুর দায়িত্বশীল। এই দায়িত্বশীল থাকার জন্য তাকে পড়ার কথা কখনো বলতে হয়নি। স্কুলে যাওয়ার সময় তার বইগুলো নিয়ে নিজেই গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিত। সে সবার দিকে খেয়াল রাখতো, নজর রাখতো, সবার মানসিকতাকে গুরুত্ব দিত। এই রকমের একজন ব্যক্তি ছিল। অসুস্থ হবার পর সে টোটালি চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি। এটা হলো তার স্বভাবগত বৈশিষ্ট্য, স্বভাবের লক্ষণ। তারপরে হলো কি, স্বভাবের লক্ষণ আরেকটা রয়েছে, সেটা আমি পরে বলছি। তো স্বভাবের লক্ষণের আগে একটা ঘটনা ঘটে গেছে। তার বড় ভাই যখন মারা গেল, তার বড় ভাই রোগে ভুগে ভুগে মারা যায়নি, হঠাৎ মারা গেছে, আত্মহত্যা করেছে হঠাৎ। সে রোগে ভুগে ভুগে মারা যায়নি, হঠাৎ অপ্রত্যাশিত ভাবে, কেউ জানেই না, হঠাৎ আত্মহত্যা করে মারা গেছে। এই আঘাত সে সহ্য করতে পারেনি। যেহেতু তার দুই ভাইয়ের সাথে, ওরা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড মিল ছিল। তো প্রচন্ড মিল যখন থাকে তখন একসঙ্গে থাকা, খাওয়া, খেলাধুলা, খুনসুটি সবকিছুই একসঙ্গে হতো। ভাই ভাই যাদের এত মিল, তো সেই ভাইয়ের প্রতি তার এত ভালোবাসা ছিল, এত টান ছিল যে কোনো খাবার খেতে গেলে, নতুন কোনো খাবার নিয়ে এলে, মুখরোচক কোনো খাবার নিয়ে এলে বা বাসায় কেউ খাবার নিয়ে এলে, ভাইকে ফেলে একা কেউ কখনো খেত না। তাদের মধ্যে এতটাই মিল, তারা তাদের যে লোভ আকাঙ্ক্ষা সেটাকেও সেখানেও ধৈর্য ধারণ করত। এতটাই তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল, সম্পর্কের বন্ধনে অতি সাংঘাতিক ঘনিষ্ঠ ছিল, কঠিন বন্ধন ছিল, সম্পর্কের বন্ধনে অতি কঠিন বন্ধন ছিল।
এই বন্ধনটা হচ্ছে অ্যাটাচ, অ্যাটাচ থাকা, একটার সঙ্গে আরেকটার সংযুক্ত থাকা, অ্যাটাচ, সংযুক্ত থাকা। অ্যাটাচ কেমন? স্ট্রং, স্ট্রং অ্যাটাচ ছিল, অ্যাটাচ স্ট্রং অফ, স্ট্রংলি টু আদার্স, অ্যাটাচড স্ট্রংলি টু আদার্স। তাহলে দুটো গেল স্বভাবের বৈশিষ্ট্য। এই স্বভাবের বৈশিষ্ট্যের পতন ঘটলো কখন? যখন তার মনের মধ্যে হঠাৎ সাংঘাতিক ভাবে একটা আঘাত পেল, অতি তীব্রভাবে একটা আঘাত পেল। সেই আঘাতটা কিরকম? ailments from injuries, accident, mental symptom from, অর্থাৎ ailments from mental symptom from injuries, accident, injuries, accident। মাথার মধ্যে হঠাৎ মানে ওই আত্মহত্যার গল্প, আত্মহত্যার কাহিনী, আত্মহত্যার ঘটনা তার মাথার মধ্যে হঠাৎ সাংঘাতিক ভাবে আঘাত করেছে। হঠাৎ অ্যাক্সিডেন্ট কখন হয় কেউ জানে না, অ্যাক্সিডেন্ট হঠাৎ আসে, এই জন্য এটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হঠাৎ আসে এবং হঠাৎ অ্যাক্সিডেন্টের পরে কি তার ক্ষয়ক্ষতি হবে যার অ্যাক্সিডেন্ট হয় সে জানে না, অ্যাক্সিডেন্ট হবার একটু আগেও সে জানে না, কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো তার কাছে এটা একটা বড় অ্যাক্সিডেন্ট এবং বিশাল ক্ষতি, যে ক্ষতি আর পূরণ হবে না। এইখান থেকে তার মেন্টাল সিমটম গুলো দেখা গেছে। কি মেন্টাল সিমটম দেখা গেল? insanity injuries to the head from, insanity from injuries to the head, তার মাথায় আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগে সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এখন পাগল পাগল সিমটম গুলো দিচ্ছে, পাগল পাগল আচরণ করছে, সে একা থাকছে, খাওয়া দাওয়া করছে না, পড়াশোনা করছে না, কোনো কিছুতে মনোযোগ নেই, উদাস, পাগল পাগল ভাব। আর বাচ্চাদের সঙ্গে খেলে না, বাচ্চাদের সঙ্গে ইয়ার্কি আড্ডা মারে না, টোটালি পাগল হয়ে গেছে, সে পাগল বিমূঢ় হয়ে গেছে একদম। এটা হলো মেন্টাল সিমটম। এই সিমটম গুলোর সঙ্গে আমরা যেটা পেয়েছি তার মধ্যে আছে হে ফিভার, ঠান্ডা লাগলেই প্রচুর হাঁচি হয়, প্রচুর সর্দি ঝরে, তার অ্যালার্জির ধাত আছে ছোটবেলা থেকে। কিন্তু এই মাথায় আঘাত লাগার পর, এটাকে মাথায় আঘাত লাগা, হঠাৎ মাথায় এত জোরে আঘাত লেগেছে যে সে আর সহ্য করতে পারলো না। ভাইয়ের আত্মহত্যা তার কাছে মাথায় আঘাত লাগা, মাথায় অ্যাক্সিডেন্টের সময়। এই অ্যাক্সিডেন্টের পর থেকে সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এগুলো হলো মানসিক স্তর। এখন ফিজিক্যাল যে লক্ষণ সেগুলো হচ্ছে নোজ, হে ফিভার, জেনারেল ইমাসিয়েশন, ডায়রিয়া ডিউরিং, তার পাতলা পায়খানা হয় এখন, এবং যা খায় এমনি তো খেতেই চায় না, কিন্তু যাই খায় তার গায়ে লাগছে না এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে, শীর্ণ হয়ে যাচ্ছে। জেনারেল ইমাসিয়েশন, ডায়রিয়া ডিউরিং, জেনারেল অ্যালার্জিক কনস্টিটিউশন, জেনারেল অ্যালার্জিক কনস্টিটিউশন, রেসপিরেশন অ্যাজমাটিক হেড ফ্রম, শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, জেনারেল অ্যাজমেটিক হে ফ্রম, অর্থাৎ ওই অ্যালার্জি, অ্যালার্জি কনস্টিটিউশনকে হে ফিভার বলছে। মেডিসিন হচ্ছে নেট্রাম সাল্ফ।
শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন, শুনতে পাচ্ছেন কেন একটু জানাবেন। মেডিসিন হলো নেট্রাম সাল্ফ। মেডিসিন হলো নেট্রাম সাল্ফ। অ্যান্টিম ক্রুড প্রচন্ড বিরক্ত থাকে, অ্যান্টিম ক্রুড বিরক্ত থাকে, খিটখিটে থাকে, বিরক্ত থাকে। আর অ্যান্টিম ক্রুড কি হয়? আবেগী হয়ে যায়। অ্যান্টিম ক্রুড আবেগী হয়ে পড়ে, আবেগী হয়ে সে গান গাইতে শুরু করে, গান রচনা করতে শুরু করে, কবিতা লিখতে শুরু করে, কবিতা আওড়াতে শুরু করে, গল্প লিখতে শুরু করে, তার প্রিয় মানুষটার জন্য গল্প লেখে, প্রিয় মানুষটার জন্য কবিতা লেখে, প্রিয় মানুষটাকে কেন্দ্র করে গান লেখে, গান গায় এবং খিটখিটু বিরক্ত হয়ে যায়। দ্বিতীয় কোনো মানুষের সাথে আর মনের বিনিময় করতে পারে না অ্যান্টিম ক্রুড। এটা হলো তাদের গতি প্রকৃতি, এটা হলো তাদের গতি প্রকৃতি। বোঝা গেল? আপনাকে গতি প্রকৃতি বুঝতে হবে। যদি গতি প্রকৃতি না বুঝতে পারেন তাহলে মেডিসিন একটার ঘাড়ে আর একটা পড়বে। মানে ভালোবাসার লোক, ভালোবাসার মানুষ মারা যাওয়া মানেই, আর ব্যর্থ প্রেম মানেই ইগনিশিয়া নেট্রামিওর অ্যাসিড ফস ল্যাকেসিস নয়। ক্যামোমিলা কি কাউকে ভালোবাসতে পারে না? ল্যাকেসিস কি কাউকে ভালোবাসতে পারে না? অ্যাব্রোটেনাম খুব খারাপ মানুষ, সেও কি কাউকে ভালোবাসতে পারে না? মার্শাল সেও কি কাউকে ভালোবাসতে পারে না? অ্যানাকার্ডিয়াম একজন নিষ্ঠুর মানুষ, সেও কি ভালোবাসতে পারে না কাউকে? জগতের প্রতিটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসে। তো ভালোবাসার সেই মানুষটি যখন হারিয়ে যায় চিরতরে, তখন তার ভিতরে কি ধরনের প্রতিক্রিয়া আসছে তা সেই জায়গাটা আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে। যত দোষ নন্দ ঘোষের ওপর চাপিয়ে দিলে হবে না যে প্রেম প্রীতি ভালোবাসা শুধু ইগনিশিয়া নেট্রামিওর অ্যাসিড ফস ল্যাকেসিস আর কোনিয়াম মেকুলেটাম শুধু এই কজনই জানে। প্রেম ভালোবাসা আর কারোর মধ্যে নেই। এরকম প্রিজুডিসড হবেন না, প্রিজুডিসড হলেই গোলমাল। কেসটি বোঝা গেল কিনা? লাইভটা একটু শেয়ার করে দেবেন। হোমিওপ্যাথির কিছু মানে কারো না কারোর চোখ তো খুলে যেতেই পারে। প্রপার আলোচনা শোনার পর কারো না কারোর চক্ষু খুলে যেতে পারে, কারোর না কারোর কাজে লেগে যেতে পারে। এই জন্যে আমার এই আলোচনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। যারা সাধারণ জনগণ, সাধারণ লোক আমার আলোচনা শুনছেন, হোমিওপ্যাথি সম্পর্কে তারা সঠিক ধারণা অর্জন করুন। তবে আমার আলোচনা শুনে আপনারা কেউ নিজে থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাবেন না। অবশ্যই আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে এসে চিকিৎসা করবেন। অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। আমার আলোচনা শুনে আপনারা চিকিৎসা করবেন না, ওষুধ খাবেন না। থ্যাংক ইউ ডাক্তার আশরাফুল হক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাড়া দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আশা করি আপনি ভালো আছেন স্যার। দোয়া করবেন। পরের কেসটি বলছি। 14 বছর বয়সী একটি বালক
14 বছর বয়সী একটি বালক, সমস্যা অ্যালার্জি, সর্দি লাগার প্রবণতা, হাঁপানি, শুকিয়ে যাচ্ছে। আসলে যেখানে ফিজিক্যাল সিমটম এবং মেন্টাল সিমটম গুলো অত্যন্ত স্পষ্টভাবে থাকে এবং ভালোভাবে পাওয়া যায়, সেইখানে মেডিসিন গুলো প্রায়, মানে যারা হোমিওপ্যাথি নিয়ে একটু পড়াশোনা করেন যত্ন করে, তারা প্রায়ই মেডিসিন সঠিক সিলেকশন করতে সক্ষম হন। কিন্তু যেখানে চাপা পড়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, সেইখানে একটু কঠিন হয়। কিন্তু তারপরেও অভিজ্ঞ চিকিৎসকের চক্ষু থেকে এড়িয়ে যেতে পারে না। আজকে ক্যালিসালফের এবং স্পঞ্জিয়ার যে কেস দুটো আমি আপনাদেরকে দেখিয়েছি, এগুলো যাদের মানে মানসিক লক্ষণ সম্বন্ধে খুব একটি বেশি ধারণা নেই, তারা এই সমস্ত কেসগুলোতে মানে কিছু করতে পারবেন না। আসলে কেসগুলো প্রত্যেকটা পেশেন্টের জায়গাতে রেখে তাকে বোঝার চেষ্টা করার প্রয়োজন, সেটা দেখানোর জন্য আমি সরাসরি দুটো কেস আপনাদের দেখিয়েছি। এরকম প্রচুর কেস রয়েছে, সবাই আর ফেসবুকে আসতে চায় না, পাবলিকের মধ্যে আসতে চায় না। তা চলুন, রুগী খাওয়া দাওয়া ভালোই করে, ক্ষুধা খুব বেশি, সবসময় খাই খাই করে। তার মা বলছে ক্ষুধা পেলে ভীষণ খিটখিটে হয়ে পড়ে, শরীর দুর্বল হয়ে পড়ে, ক্ষুধা পেলেই খেতে চায়, খাবার দাও, খাবার দাও। খাবার না দিলে খুব রেগে যায় আর বারবার খাবার দিতে বলে। তখন বকা দিলে রুগী খুব রেগে যায়, অস্থির হয়ে পড়ে, আবোল তাবোল ভাষায় গালিগালাজ করে, হাতের কাছে জিনিসপত্র থাকলে ছুঁড়ে ফেলে দেবে, ভেঙে ফেলে, খুব জ্বালাতন করে, একটুও তো স্থির থাকতে জানে না, সব সময় নড়াচড়া করবে, একবার উঠবে, একবার বসবে, চঞ্চল, কিছু না কিছু করতেই হবে। দেখছেন না আপনার কাছে কি করছে? একটু কি স্থির হয়ে বসেছে? সারাক্ষণ এইভাবেই চঞ্চল থাকে। আমার মনে হয় এত বেশি অস্থিরতার জন্য ওর খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়, সেই জন্য ঘন ঘন ক্ষুধা পায়। এত খাওয়া সত্ত্বেও শরীর কি রকম শুকিয়ে গেছে, বুকের কাঠিগুলো এক এক করে সব গোনা যাবে। পায়খানা মাঝে মাঝে শক্ত হয়, মাঝে মাঝে হঠাৎ করে পাতলা জলের মতন হয়। ঠান্ডা লাগলেই গলায় ব্যথা করে, মাঝে মাঝে টনসিল ফলে। আর অ্যালার্জি হাঁচি তো ছোটবেলা থেকেই লেগে আছে। প্রচুর ঘাম হয়, গরম একদম সহ্য করতে পারে না, রাতে গরমে ঘুমাতে পারে না, বিছানায় ছটফট ছটফট করে, জোরে পাখা চালালে হাঁচি শুরু হয়, গায়ে চুলকায়, মাঝে মাঝে অ্যালার্জি বার হয় এবং গোটা গোটা হয়ে যায়। ওর মেজাজ যেন সবসময় গরম হয়েই থাকে। কোনো কিছুর জন্য ডাকলে এমন চিৎকার করে সাড়া দেবে, মনে হবে তেড়ে মারতে আসবে। নরম ভাবে কথা বলতে জানে না। এই পর্যন্ত আমি টেস্টিং করেছি এবং মেডিসিন এসে গেছে। এটা আপনারা পারবেন, এটা আপনারা মানে প্রায় সবাই পারবেন। বলুন, বলুন কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্টে জানান। কে কোথা থেকে দেখছেন একটু জানান কমেন্টে। আগে আমার অ্যালার্জির রুগী দেখে ভীষণ ভয় পেতাম, অ্যালার্জির রুগী দেখে ভীষণ ভয় পেতাম আগে। ঠিক এই রকম ভাবে ভয় পেয়ে যেতাম। চিকিৎসা চিকিৎসা জগতে আসার পর যখন জ্বরে রুগী আমার কাছে আসতো, তখন আমি ভীষণ ভাবে ভয় পেয়ে যেতাম। মানে জ্বরে রুগী ঢোকার সাথে সাথে আমার জ্বর চলে আসতো। তো ধীরে ধীরে সেই জ্বরের রুগীগুলোকে এমন ভাবে
আয়ত্ত করেছি। এখন জ্বরে রুগী দেখতে সময় লাগে না, 2 মিনিট 3 মিনিট। আমার চোখের সামনে থাকলে 2-3 মিনিট কাজ খতম। অ্যালার্জি রুগীগুলো দেখে আমি ভীষণ ভয় পেয়ে যেতাম এক সময়। আমার মনে হতো, থ্যাংক ইউ ডাক্তার শিপ্রা রানী দেবী, কুমিল্লা থেকে। থ্যাংক ইউ, সবাই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো অ্যালার্জি দেখে খুব ভয় পেয়ে যেতাম। তারপরে যখন পেশেন্টকে আমি চিনতে শিখেছি, তখন অ্যালার্জিকেও আর ভয় পাই না। তবে একটি বিষয় বলে রাখি, সব রুগী একজনের কাছে আরোগ্য হয় না, কোথাও না কোথাও ভুল তো হবেই। আর সব ব্যক্তিত্বকে আমি তো চিনিও না। কটা ব্যক্তি চিনবো? কত হাজার মেডিসিন আমাদের, কটা ব্যক্তিকে চিনবো? কিছু ব্যক্তি রয়েছেন যাদেরকে তো আমি চিনিই না, তাহলে সেখানে তো প্রবলেম হবেই। তবে জানাশোনা ওষুধের মধ্যে থেকে প্রথমবার যদি অসুবিধা হয়, 2-1বার দেখলে মেডিসিন ঠিক সিলেকশন করা সম্ভব হয়। বলুন, ডাক্তার শিপ্রা রানী দেবী বলেছেন টিউবারকুলিনাম। হ্যাঁ, ডাক্তার সুদীপ দাস কুমিল্লা থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমার আলোচনা কেমন লাগছে? এভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করার দরকার। ব্যক্তিকে চিনলে অনেক সুবিধা, রোগ তার যাই হোক না কেন, ব্যক্তি সদৃশ ওষুধ নির্বাচন করা সুবিধা। কারণ হচ্ছে, ব্যক্তিকে ব্যক্তিত্বকে সাধারণত কেউ লুকাতে পারে না। আজকের স্পঞ্জিয়ার কেসটি আপনাদের চোখ খুলে দেবে। ওই স্পঞ্জিয়ার কেসটি মানে আরোগ্য হবার মতো যতটুকু তার সীমা রয়েছে স্পঞ্জিয়া মেডিসিনে, ততটুকুই তাকে আগিয়ে নিয়ে যাবে। আমি বলতে পারবো না সে কমপ্লিট আরোগ্য হবে, কেননা প্যাথোলজিক্যাল চেঞ্জের একটি জায়গা, ওর প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে। আপনার শির দ্বারা অপারেশন হয়েছে, অপারেশন করার পরপরই সেখানে ইনফেকশন হয়ে গিয়েছিল এবং পুঁজ হয়ে গিয়েছিল, পচে টচে একাকার। ওখানে যে প্লেট বসানো হয়েছিল, প্লেটগুলোকে সব আবার অপারেশন করে প্লেটগুলো তুলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর ওখানে কেটে চামড়াগুলো সব সরিয়ে, মাংসগুলো সরিয়ে ড্রেসিং করে করে তাকে ভালো করা হয়। বিস্তারিত সব পেশেন্ট আলোচনা করেছেন, আপনারা দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাক্তার সুশীল কর্মকার বলছেন ব্যাসেলিনাম। খুবই সুন্দর উপস্থাপন করছেন কেসগুলো। সবার ভালো লাগবে না আলোচনা, যারা উম, গভীর থেকে বোঝেন নিশ্চয়ই তাদের ভালো লাগবে। তো স্পঞ্জিয়ার এই কেসটি, স্পঞ্জিয়ার কথা মাথায় আসবেই না সাধারণত, কেননা স্পঞ্জিয়ার সেই শীতকালে বৃদ্ধি এবং তার টনসিল, মানে গ্ল্যান্ডের দোষ, সেটা বগলের গ্ল্যান্ড হোক, টনসিলের গ্ল্যান্ড হোক, পুঁচকির গ্ল্যান্ড হোক, হার্টের সমস্যা হোক, এই গ্ল্যান্ডগুলোর বৃদ্ধি হবার একটা প্রবণতা, শুষ্ক ঠান্ডা বাতাসে বৃদ্ধি এবং শুষ্ক কাশি, বুকে সাঁই সাঁই শব্দ, পাইন কাট কাট করার দিয়ে কাটার মতো যে একটা হুইসলিং সাউন্ড হয় সেরকম শব্দ, সেই সঙ্গে খুব উৎকণ্ঠা, নিদ্রা যেতে ভয় পায় এবং বাত প্রবণতা, এই বিভিন্ন ধরনের যে লক্ষণ, সেগুলো ওর সাথে মিল ছিল না। কিন্তু ব্যক্তিত্বকে যদি চেনা যায়, পার্সোনালিটিকে যদি চেনা যায়,
তাহলে ফিজিক্যাল সিমটম গুলো না থাকলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্পঞ্জিয়ার কেসটি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, দুদিন পরেই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। কাল বা পরশু আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেলে। তা চলুন আমি মেডিসিনটি বলি। এই মেডিসিনটি আপনাদের বলা উচিত ছিল। কেসগুলো একবার শুনে মেডিসিন না বলে কেসটাকে লিঙ্ক আপ করবেন, একটার সাথে একটার যে লক্ষণগুলো সেইগুলোকে একটু লিঙ্ক আপ করুন। এখানে কি হলো, পেশেন্টের বিষয়টা কি আছে? পেশেন্টের বিষয়টা হচ্ছে যে তার এখানে প্রচুর ক্ষুধা পায়, প্রচুর ক্ষুধা, খায় দায় এবং শুকিয়ে যাচ্ছে। আমরা এই লক্ষণগুলো একবার ভাববো না? খায় দায় শুকিয়ে যায়, ক্ষুধা পেলেই সে বিরক্ত হয়, খিটখিটে হয়ে যায় এবং ভীষণভাবে রেগে যায়। যদি মানে সবসময় খাই 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 করে আর প্রায়ই খাবার চায়, পরিবারের লোকজনও বিরক্ত হয়। সে রিকেট রোগে ভুগছে। তো সবসময় যে তাদের পরিবারের লোকজনের মাথা ঠান্ডা থাকবে এমন না। কখনো সখনো তো মেজাজ খারাপ থাকতে পারে, মন খারাপ থাকতে পারে। তো তখন ওই বাচ্চাকে যদি একটু বকা দেওয়া হয় তো সে উল্টে আরো গালিগালাজ শুরু করবে, ভাঙচুর শুরু করবে, খারাপ ব্যবহার করবে। তাহলে সে কতটা রাগী মানুষ, একটা ধ্বংসাত্মক মানুষ। এগুলোর সাথে সে প্রচন্ড অস্থির, সবসময় চঞ্চল, প্রচুর অস্থির, প্রচুর চঞ্চল, স্থির থাকতে পারছে না। সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, অ্যালার্জি রয়েছে। ডাক্তার মোহাম্মদ আমাতুল্লাহ বলছেন অ্যাব্রোডেনাম। ডাক্তার কৌশিক মন্ডল আয়োডাম। কৌশিক দাদা, অনেক দিন পর আপনার সঙ্গে আপনার দেখা পেলাম, বহু দিন পর। কৌশিক দাদা, আপনি ভালো আছেন তো? যখন ওয়েস্ট বেঙ্গল গ্রুপে কেস দিতাম তখন প্রায়ই আমাদের সঙ্গে যোগাযোগ থাকতো, কথা হতো, আলোচনা হতো। তো কাজের চাপ অনেক বেড়ে গেছে, এখন তো সময় পাওয়াই খুব মুশকিল। ভালো আছেন দাদা? তো কেসটি আয়োডাম। কংগ্রাচুলেশন ডাক্তার কৌশিক মন্ডল। কৌশিক মন্ডল দাদা, কংগ্রাচুলেশন। কেসটি আয়োডাম। অ্যাব্রোডানামের থেকে কিছুটা পার্থক্য রয়েছে, কিছুটা ফারাক রয়েছে। আমি যে রুব্রিক গুলো নিয়েছিলাম, রেসপিরেশন, অ্যাজমাটিক, আচ্ছা আগে মানসিক লক্ষণগুলো বলি, পরে ফিজিক্যাল সিমটমে আসছি। কিন্তু যেখানে ফিজিক্যাল সিমটম গুলো না মিলবে সেখানে ছেড়ে দেন, ফিজিক্যাল সিমটম নিতে হবে না, মেন্টাল সিমটমের উপরে ওষুধ দেন। কিন্তু যেখানে ফিজিক্যাল সিমটম গুলো মিলবে মানসিক লক্ষণের সাথে, সেখানে জানবেন ওই রুগী তাড়াতাড়ি সেরে যাবে, সারতে দেরি হবে না। কারণ হচ্ছে লক্ষণগুলো জটিল অবস্থায় নেই, সরল অবস্থায় রয়েছে, সাপ্রেসড অবস্থায় নেই এবং জটিল অবস্থায় নেই। রুগী অনেক সরল অবস্থায় রয়েছে, যার জন্য দৈহিক ও মানসিক লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশমান রয়েছে। এই রুগী তাড়াতাড়ি সেরে যাবে। আর যেখানে ফিজিক্যাল সিমটম গুলো অস্পষ্ট থাকে, মানসিক লক্ষণগুলো অস্পষ্ট থাকে, একটি মেডিসিনকে নির্বাচন করতে অনেক বেগ পেতে হয়, কষ্ট হয়, অনেক ভাবনা চিন্তার দরকার হয়, অর্থাৎ জটিল অবস্থা থেকে জট কাটাতে হয়, ওই রুগী সারতে দেরি হবে, ওই রুগী সারতে দেরি হবে। এখানে কি হচ্ছে, রুগী প্রচন্ড অস্থির, চঞ্চল, একদম স্থির থাকছে না, সিটিং অ্যাভারশন টু সিট। আয়োডাম আর ল্যাকেসিস রয়েছে। সিটিং অ্যাভারশন টু সিট, আয়োডাম এবং ল্যাকেসিস দুটো মেডিসিন রয়েছে। অ্যাক্টিভিটি, ডিজায়ার অ্যাক্টিভিটি, সব সময় কিছু না কিছু করতেই হবে,
কিছু না কিছু করতেই হবে। এরকম অস্থির রোগী আপনি টিউবারকুলিনাম, অ্যাগারিকাস, অ্যাব্রোটেনাম, আয়োডাম, ক্যালিআয়োড, ল্যাকেসিস, ট্যারেন্টুলা, টিউবারকুলিনাম, মেডোরিনাম, ক্রিওজোট, লিলিয়াম টিগ, আর্জেন্টাম নাইট্রিকাম, আরো তো অনেক মেডিসিন রয়েছে। এগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন মার্কসল। তো প্রত্যেকের অস্থিরতার সাথে, অস্থিরতা হচ্ছে মুদ্রার একটি দিক, এই অস্থিরতার সাথে মুদ্রার অপর পিঠ আপনাকে জানতে হবে। অস্থিরতার সঙ্গে, অস্থিরতা হচ্ছে মুদ্রার একটা পিঠ, আর অস্থিরতার সাথে মুদ্রার অপর পিঠ আপনাকে জানতে হবে। এই একটার সঙ্গে আরেকটা মিল করতে পারলেই চট করে মেডিসিনটি আপনার ধারণায় চলে আসবে। অ্যানসারিং লাউডলি, এরা সবসময় বিরক্ত থাকে, অসন্তুষ্ট, অখুশি, বিরক্ত, ফলে এরা চিৎকার করে ছাড়া উত্তর দিতে পারে না। যদি তাকে কোনো কিছুর জন্য ডাকেন, তো সে কি বলে চিৎকার করবে, কি হলো, খুব জোরে চিৎকার করবে, সুন্দর করে বলতে পারে না। কেন, কি জন্য ডাকছো, একটু সুন্দর নরম টোনে বলবে, এরা বলতে জানে না। এরা হচ্ছে ডিস্ট্রাকটিভ পারসন। কেউ কেউ টিউবারকুলিনাম বলেছেন, টিউবারকুলিনামে সবসময় একটা পরিবর্তনশীলতা থাকে, আর এর তো শুধু খাওয়া 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 খাওয়া, এটার তো পরিবর্তন হয়নি, শুধু খেতেই চাচ্ছে। টিউবারকুলিনামে বিভিন্ন কিছুর মধ্যে পরিবর্তনশীলতা থাকে, প্রচন্ড বাচালতা, এবং পরিবর্তনশীলতার সঙ্গে সে যখন কোনো একটা জিনিস চাইবে, টিউবারকুলিনাম একবার চাওয়া শুরু করলে যতক্ষণ না দেবেন ততক্ষণ সে শান্ত হবে না। আপনি মারেন, ধরেন, গালি দেন, যাই করেন, ওই জিনিস পাওয়ার পিছনে লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। সেটা প্রাপ্ত করবে তবে সে শান্ত, তার আগে শান্ত হবে না, কন্টিনিউ লেগে থাকবে। আপনি মারেন, গাল দেন, ধরেন, যাই হোক, ওর কিছু মনে হয় না, ইনডিফারেন্স, রিপ্রিমেন্ড টু অল, এরকম জায়গায় চলে যায়। আর সে বাড়ির বাইরে থাকতে একটু বেশি পছন্দ করে, বিভিন্ন জনের বাড়িতে বিভিন্ন জনের সঙ্গে খেলাধুলা করা, ছোটাছুটি, বিভিন্ন কিছুর মধ্যে একটা পরিবর্তনশীলতা থাকে। ডিস্ট্রাকটিভ চিলড্রেন, ইরিটেবিলিটি হাংরি হয়েন, ইরিটেবিলিটি হাংরি হয়েন, যখন সে মানে ক্ষুধার্ত থাকে তখন সে খুব খিটখিটে হয়ে যায়। এই হাংরির জায়গাটা আর এক মেটাফরিক্যালি ব্যবহার করা যায়। কোনো কিছু পাওয়ার জন্য যখন প্রবল আকাঙ্ক্ষা থাকে, প্রবল আকাঙ্ক্ষা, তখন সে না পাওয়া পর্যন্ত প্রচন্ড খিটখিটে বিরক্ত থাকে। সেটা পাওয়ার পর তার বিরক্ত কমে, খিটখিটেপনা কমে এবং একটু শান্ত হয়, এবং যতক্ষণ না পাবে ততক্ষণ সে অস্থির থাকবে, আপনাকে স্থির থাকতে দেবে না, এইভাবে সে জ্বালাতন করতে থাকে। পাওয়ার ক্ষুধা, কোনো জিনিস পাওয়ার ক্ষুধা, হাংরি। কিল ডিজায়ার টু, এত বেশি রেগে যায় যে তার মনের মধ্যে একটা কিল ডিজায়ার টু ফিলিংস আছে, মনে হচ্ছে মেরেই ফেলবো, ভেঙেই ফেলবো, এরকম করে, কিল ডিজায়ার টু। চলেন পরে আর একটা ওষুধ বলি। ওকে দেওয়া হয়েছিল আয়োডাম। আয়োডাম
36 বছর বয়সী একজন পুরুষ রোগী। পরের রোগী হচ্ছে 36 বছর বয়সী একজন পুরুষ রোগী। সমস্যা ওই অ্যালার্জি, শ্বাসকষ্ট, চুলকানি, গিঁটে ব্যথা, আর হচ্ছে সর্দি লাগার প্রবণতা, টনসিলের ব্যথা, দুই হাঁটুতে ব্যথা, প্রথম সঞ্চালনে বৃদ্ধি এবং সঞ্চালনে উপশম। অসুস্থতার কারণে রোগী আগের থেকে বেশি রাগী হয়ে গেছে। স্বামী স্ত্রী দুজন এসেছিলেন। খিটখিটে হয়ে পড়েছে। মতের বিরোধিতা করলে খুব বেশি ক্রুদ্ধ হয়ে ওঠে। পরিবারের লোকজনদের গালিগালাজ করে, মারে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, আছাড় দিয়ে ভেঙে ফেলে। শরীর অনেক দুর্বল, হাঁটুর ব্যথার জন্য কাজ করতে পারে না, হালকা কাজ করে। খুব দুশ্চিন্তা হয়, যদি ব্যথা না সারে তাহলে অক্ষম হয়ে যাবে। সর্দি লাগলেই প্রচন্ড হাঁচি হয়, শ্বাসকষ্ট হয়, কাশি হয়। রোগে ভুগে ভুগে খুব বেশি রাগী ও খিটখিটে হয়ে পড়েছে। যখন ভালো ছিল তখন এত বেশি রাগ ছিল না। রাগটা বরাবর বেশি, তবে আগে রাগ নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু এখন পারে না। আগে লোকজনের সঙ্গে হাসি মজাক করতো, বেশি কথা বলার স্বভাব, তবে হঠাৎ তীব্র রেগে যাওয়ার স্বভাব তার বরাবরই আছে। রাগলেই বাজে ভাষা ব্যবহার করে, বাজে ভাষা বার হয়ে পড়ে। বরাবর কর্মঠ মানুষ স্থির হয়ে অলসভাবে বসে থাকতে পারে না। ব্যক্তির চেহারা হচ্ছে একটু কর্কশ চেহারা মতো, রুক্ষ, কর্কশ, রাগী, এরকম চেহারা। সে মানে এর কথা বলার একটা বিশেষ ধরন আছে, ধরন ছিল। যখন সে তার সমস্যা সম্বন্ধে বলছে তখন বেশ অনেকটা বলছে, অনেকটাই বলছে, তারপরে চুপ হয়ে যাচ্ছিল, চুপ। আবার কোনো কিছু জিজ্ঞাসা করলে যখন বলা শুরু হচ্ছে তখন সেই বিষয়টা সম্বন্ধে অনেকটাই বলছে, তারপরে চুপ। এই ব্যক্তি সুস্থ অবস্থায় অনেক হাসি মজা ঠাট্টা তামাশা এগুলো করতেন। এখন অসুস্থতার কারণে সে অনেক বিরক্ত, খিটখিটে হয়ে পড়েছে। খুব একটা বেশি হাসি মজা তামাশা এগুলো এখন আর সেভাবে করে না, কিন্তু মাঝে মাঝে কদাচিৎ একটু ভালো হলে আবার করে। তখন বেশি কথা বলা, বেশি মজা করা। কিন্তু এর একটা বিষয় আছে, ও অন্যজনের সঙ্গে হাসি মশকরা, সুস্থ অবস্থাতে হাসি মশকরা শুরু করবে, তাতে ওর খুব ভালো লাগে। কিন্তু এই ব্যক্তির যখন মন মেজাজটা খারাপ থাকে, তখন কেউ যদি মানে ও যার সঙ্গে হাসি মজা মশকরা করে, সে যদি এর মুড না বুঝে হাসি মশকরা শুরু করে দেয়, তাহলে প্রচন্ড রেগে যায়। এই রুগী প্রচন্ড রেগে যায়। তো একে এর মুড বুঝে এর সঙ্গে হাসি মশকরা শুরু করতে হবে, অথবা ও যদি পূর্ব থেকে হাসি মশকরা শুরু করে তাহলে কোনো সমস্যা নেই। আমাকে এরকম ভাবে আরেকটা রুগী বলেছিলেন, আমি অন্যজনের সঙ্গে ইয়ার্কি আড্ডা করব, তাতে আমার ভালো লাগে, কিন্তু আমার সঙ্গে কেউ ইয়ার্কি আড্ডা করলে আমার ভালো লাগে না, আমার তখন মনটা গরম হয়ে যায়। এরকম বলেছিলেন। বলেন। কোন মেডিসিন? এখন এই হাঁটুর ব্যথা অনেক কষ্ট দিচ্ছে, হাঁটুর ব্যথার জন্য অক্ষম হয়ে যাবার ভয় পাচ্ছে, বিছানায় পড়ে যাবার ভয় পাচ্ছে। তার জন্য সে নিজেকে সক্ষম রাখার জন্য খুবই চেষ্টা করছেন, কিন্তু সুস্থ হতে পারছেন না। যার জন্য তার মনে অনেক উৎকণ্ঠা, অনেক দুশ্চিন্তা এবং ভয় যে বিছানায় পড়ে যেতে পারে। কিন্তু সে যখন সক্ষম থাকেন, চলাফেরা করতে পারেন, কাজকর্ম করতে পারেন, তখন তার ভালো লাগে, তখন তার দুশ্চিন্তা, টেনশন এগুলো কম থাকে। যখন স্বাধীনভাবে
আমি টিপস দিচ্ছি, যখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে মানে কি, একজন ব্যক্তি যখন হাঁটে, স্বাধীনভাবে হাঁটে, তখন তার নিজের পায়ে হাঁটতে হয়, তার নিজের পায়ে হাঁটতে হয়, কারোর সাহায্য নেওয়ার দরকার হয় না, এবং সে হাঁটতে সক্ষম থাকে, সে হাঁটতে সক্ষম থাকে, চলাফেরা করতে সক্ষম থাকে, তখন তার টেনশন দুশ্চিন্তা কম হয়। এই ব্যক্তি যার কিনা রাগ অনেক বেশি, এখন রাগ অনেক বেশি, ক্রোধী হয়ে পড়েছে, তো যখন সে নিজে সক্ষম ভাবে চলাফেরা করতে পারে, নিজে সক্ষম ভাবে কাজকর্ম করতে পারে, তখন তার চিন্তা টেনশন এগুলো কম থাকে, থাকে না। ওই সময় সে অন্যদের সঙ্গে মজা মস্করা করতে খুব ভালোবাসে, তবে খুব সেন্টিমেন্টাল বা সেন্সিটিভ। কেউ যদি তার সঙ্গে মুড না বুঝে তার সঙ্গে ইয়ারকি আড্ডা শুরু করেছে, তো ওর মটকা গরম হয়ে যাবে, চট করে রেগে যায়, এটা হচ্ছে ওর স্বভাব। অথচ ও ইয়ারকি আড্ডা শুরু করবে, তারপরে সামনের ব্যক্তি ইয়ারকি আড্ডা করুক, ওর কোনো সমস্যা নেই, ও ভালো, ঠিক আছে। কিন্তু আবার যদি গায়ে বাঁধিয়ে কোনো কথা কেউ বলে ফেলে, তখন ওর মটকা গরম হয়ে যাবে, আর মটকা গরম হলেও গালিগালাজ শুরু করে দেয়। তবে এই ব্যক্তি গালিগালাজ, অশান্তি এগুলো তার পরিচিত লোকজনদের মধ্যেই করে, তার বাইরে সাধারণত করে না। কিন্তু রাগ মেজাজ থাকে, রাগ দেখায়, চিৎকার চেঁচামেচি এগুলো সে করতে পারে, সেখানে ভদ্র ভাষায় হয়তো করতে পারে, কিন্তু খুব বাজে ভাবে গালিগালাজ এগুলো পরিচিত মানুষজনদের সঙ্গেই করে, অচানা অজানা লোকজনদের সামনে গালিগালাজ এগুলো করে না, সেখানে হয়তো রাগ দেখাতে পারে, তেজ দেখাতে পারে। আর কেউ? ডাক্তার মোহাম্মদ তানভীর বলছেন, ডাক্তার মোহাম্মদ তানভীর বলছেন ক্যালি আয়োড। ডাক্তার সুশীল কর্মকার বলছেন ক্যালি আয়োড। আর কেউ? আর কেউ বলবেন? কেসটি আর এর কথা বলার ধরন হচ্ছে ওইরকম, যখন বলতে শুরু করবে তখন অনেকটা বলবে, অনেক অনেক কিছু সম্বন্ধে বলবে, বলার পর থেমে যাবে, থেমে গেলে তখন আর কোনো কথা নাই, চুপ। আবার একটা প্রশ্ন করলে, অথবা সে যদি কোনো কিছু বলতে চাইতো, তখন আবার অনেকটা বলবে, অনেকটা বলবে, অনেকটা বলবে, বলে আবার চুপ হয়ে যাবে। এরা সুস্থ অবস্থায় ভালো মানুষ, সংসারে অনেক কাজ করে, এরা অলস নয়, সবসময় সক্রিয় অবস্থায় থাকতে পছন্দ করে। ব্যথা প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরের সঞ্চালনে আরাম। প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরের সঞ্চালনে আরাম, এবং চলাফেরা করলে তার ভালো লাগে। চলুন আমি মেডিসিনটি বলে দিচ্ছি। কংগ্রাচুলেশন, যারা ক্যালি আয়োড বলেছেন, তিনজন বলেছেন, তিনজনই ক্যালি আয়োড, একদমই কেসটি ক্যালি আয়োড, কেসটি ক্যালি আয়োড। মেন্টাল সিমটম গুলো আগে নেই। অ্যাংজাইটি ওয়াকিং এয়ার ইন ওপেন এমএল, অ্যাংজাইটি ওয়াকিং এয়ার ইন, অ্যাংজাইটি ওয়াকিং ইন ওপেন এয়ার এমএল, ওপেন এয়ার এমএল অর্থাৎ খোলা মুক্ত বাতাসে হাঁটলে সে, তার উৎকণ্ঠা দুশ্চিন্তা কম থাকে। তা খোলা বাতাস, মুক্ত বাতাস, মুক্ত মানে বাঁধন হারা, যেখানে কোনো সীমাবদ্ধতা নেই, কোনো বাঁধন নেই, কোনো দেওয়াল নেই, কোনো পরাধীনতা নেই, কোনো বাধা নেই, কোনো আটকা নেই, মুক্তভাবে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। আর ওয়াকিং হচ্ছে
নিজের পায়ে হাঁটা অর্থাৎ সক্ষমতা। তো এ তো সক্ষমতা থাকতে চায়। তো সক্ষম অবস্থায় যখন সে চলতে পারে, চলাফেরা করতে পারে, তখন তার অ্যাংজাইটি থাকে না। কিন্তু যখনই বাধা হয়ে যায়, দেওয়াল উঠে পড়ে, বাধা বিঘ্ন চলে আসে, তখন তার প্রচন্ড অ্যাংজাইটি চলে আসে। এই জন্য তার ভয় হচ্ছে যে বিছানায় পড়ে যাব, অক্ষম হয়ে যাব, আর চলাফেরা করতে পারবো না, পরাধীন হয়ে যাব। এই জন্য তার প্রচুর অ্যাংজাইটি হচ্ছিল, প্রচুর দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু হেঁটে বেড়ালে আরাম। মেট্রিও মেডিকায় ক্যালিয়াউডের এটা বলা হয়েছে যে সে যখন উৎকণ্ঠিত থাকে, দুশ্চিন্তিত থাকে, তখন সে অনেক বেশি হাঁটা চলা করে, অনেক বেশি চলাচল করে। তো এখন ধরুন হাঁটুতে ব্যথা, তো হাঁটুর ব্যথা প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরের সঞ্চালনে আরাম, অধিক সঞ্চালনে আবার বৃদ্ধি হাঁটুর ব্যথাতে। কেননা তাকে তো পুরো বডির ওজন বেয়ার করতে হয়। এই জন্য অধিক সঞ্চালনে কষ্ট অনেক বেশি বেড়ে যায়। তখন সে বিশ্রামে যায়, বিশ্রামে গেলে আরো বেশি ক্লান্ত হয়ে পড়ে, আর উঠতে ইচ্ছা করে না, আর চলতে ইচ্ছা করে না, খুব ক্লান্ত হয়ে পড়ে। তো তখন সে কিভাবে চলবে, তখন সে কিভাবে নড়াচড়া করবে, তখন সে কিভাবে হাঁটবে? তো কেউ সরাসরি এরকম ভাবে রুব্রিকটা ব্যবহার করলে করতে পারেন, কিন্তু মেটাফরিক্যালি ব্যবহারের সব থেকে বেশি সুবিধা, এবং মেটাফরিক্যালি এটা হয়। তো এটার সাথে তার ওই যে সুস্থ অবস্থায় জেস্টিং, ওয়েটিং, ওয়েটিং, হাসি হাসি তামাশা, রসিকতা, এগুলো করা, মজা করা। তো একই সাথে আবার প্রচন্ড ক্রোধী, রাগী, এই কি ধরনের একটা বিচিত্র চরিত্র। সাধারণত রসিকতা করে, শান্ত, ঠান্ডা, মজার মানুষ, যাদের ভিতরে রাগ টাগ কম, তারা ইয়ার্কি, আড্ডা, এগুলো সাধারণত বেশি করতে পছন্দ করে। তো যে ব্যক্তির এত বেশি রাগী, এত বেশি ক্রোধী, এত বেশি রগচটা, সে আবার রসিকতা করে কেমন করে? এ একটা বিরলতম বৈশিষ্ট্য, একেবারেই বিরলতম বৈশিষ্ট্য। রাগী ক্রোধী মানুষগুলো সাধারণত হাসেও কম। তো এ আবার এত বেশি হাসে কি করে? এরকম অ্যাঙ্গার ভায়োলেন্ট, প্রচন্ড রেগে যায়, হেভি বদরাগী। ভায়োলেন্ট, ভায়োলেন্ট হচ্ছে উগ্রবাদী। উগ্রবাদী যখন বেশি রেগে যায়, উগ্রবাদীরা যখন বেশি রেগে যায়, তখন মারাত্মক বা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবার একটা আশঙ্কা থাকে, যে বিশাল কিছু ক্ষয়ক্ষতি হবে, যে ক্ষয়ক্ষতি পূরণ করা যাবে না, এরকম ভয় থাকে। এটাই হচ্ছে ভায়োলেন্ট। ভায়োলেন্ট হচ্ছে জঙ্গিপনা, উগ্রবাদী, আতঙ্কবাদী, এটাকে ভায়োলেন্ট বলে। তো ও সেইভাবে রেগে যায়। লকাসিটি চেয়ারফুল, এক্সুবারেন্ট। লকাসিটি চেয়ারফুল, এক্সুবারেন্ট। লকাসিটি জেস্টিং উইথ, লকাসিটি জেস্টিং উইথ, বাচালতা, বাচালতার সঙ্গে মজা করা, হাসি তামাশা, মজা করা। আর হচ্ছে অ্যাবিউসিভ ফ্যামিলি টুয়ার্ড, টুয়ার্ড ওয়ান্স ফ্যামিলি, তার নিজের পরিবারের সঙ্গে সে রাগ দেখায়, খারাপ ব্যবহার করে। বাইরে সাধারণত এগুলো করে না। গালিগালাজ, মন্দ কথা, এগুলো নিজের নিজের পরিবারের সঙ্গে করে, বাইরে সাধারণত করে না। পরিবার কারা? পরিবার হচ্ছে যেখানে তার নিজস্ব পরিবারের লোকজনগুলো থাকে, তারা। যেখানে সে অফিসে কাজকর্ম করে, সেই অফিসে কাজ করে, একসঙ্গে সহকর্মী যারা কাজ করে, তারা হচ্ছে তার পরিবারের লোকজন। কাজের জায়গাতে যেখানে সকল সহকর্মীরা একসাথে কাজকর্ম করে, একসঙ্গে থাকে, সেখানে হচ্ছে তাদের পরিবার। ছাত্রছাত্রী যেখানে একসঙ্গে পড়াশোনা করে, তাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এবং সবকিছুর বিনিময় ঘটে, এবং একে অপরের আবেগকে গুরুত্ব দেয়, মানসিকতাকে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে তার পরিবার। তাদের মধ্যে এই গালিগালাজ এইগুলো সাধারণত করতে পারে, সব জায়গায় এরা করতে পারে না।
মেন্টাল সিমটম গেল। ফিজিক্যাল সিমটম কি? নোজ, হে ফিভার, রেসপিরেশন অ্যাজমাটিক, হে ফ্রম, জেনারেল অ্যালার্জিক কনস্টিটিউশন, জেনারেল কোল্ড টেকিং টেন্ডেন্সি, সর্দি ঠান্ডা লাগার সহজ প্রবণতা। আর হচ্ছে গরম কাতর, জেনারেল কোল্ড এয়ার অ্যামেল, অর্থাৎ মুক্ত বাতাসে তার আরাম, ঠান্ডা বাতাসে আরাম, মুক্ত বাতাস নয়, ঠান্ডা বাতাসে আরাম। গরম গরম আবহাওয়াতে বৃদ্ধি, ঠান্ডা আবহাওয়ায় আরাম। মেডিসিন ক্যালিয়ায়োড। তো আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ভিডিও যারা দেখবেন তারা প্রথম দিকে প্রায় 20 মিনিট মতো টেনে দেখবেন, 20 মিনিট বাদ দিয়ে 20 মিনিট টেনে দিয়ে দেখবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন তারা প্রথম থেকে দেখবেন, কেননা এই 20 মিনিট আমি কেটে বাকি অংশটা আপলোড করব। কেমন লাগলো আজকের আলোচনা আপনাদের কাছে? এখন বিষয়টা হচ্ছে, একটি আলোচনার মাধ্যমে আমি সমস্ত মেডিসিন গুলো আলোচনা করতে পারবো না, সমস্ত কিছু শিখিয়ে দিতেও পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, চিকিৎসার যে ধরন পদ্ধতি, সিমিলিমাম করার যে কৌশল, সেই ধারণা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি, যা থেকে আপনারা এরকম ভাবে হোমিওপ্যাথি মেডিসিন গুলোকে আয়ত্ত করতে চেষ্টা করতে পারেন বা শিখতে চেষ্টা করতে পারেন। হ্যানিম্যান স্বয়ং নিজে তিনি এরকম ভাবেই কেস টেকিং করতেন, এরকম ভাবেই ঔষধ নির্বাচন করতেন এবং এরকম ভাবেই চিকিৎসা করতেন। তার কয়েকটি, তার নিজস্ব কয়েকটি কেসের ভিডিও, কেসের সমন্বয়ে একটি ভিডিও আমি আমার অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা সেখানে দেখতে পারেন। একবার কি দেখবেন তারা কিরকম ভাবে চিকিৎসা করতেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডাক্তার মোহাম্মদ তানভীর বলেছেন, খুবই ভালো আলোচনা হয়েছে, ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাক্তার তানভীর, মোহাম্মদ তানভীর ভাই, আজকের ক্যালিসালফে রুগীটা একবার দেখবেন, আমি আপলোড করে দেব, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, আপনি ওখান থেকে একটু দেখে নেবেন। আর আমরা ঝাড়খণ্ডে যে হিন্দি ভাষী ক্যালিসালফের যে পেশেন্টটা দেখেছি, সে পেশেন্ট চমৎকার ফলাফল, চমৎকার রেজাল্ট। ডাক্তার মোহাম্মদ তানভীর ভাই আমি একসঙ্গে দেখেছি কেসটি। তো এই ক্যালিসালফের কেসটি দেখলে দেখবেন যে কিরকম ভাবে মিল রয়েছে, একই রকম ভাবে সুন্দর মিল রয়েছে, একবার দেখে নেবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল থেকে এটা দেখতে পারবেন। এবং আপনাদের আলোচনা কেমন লাগছে তা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে সাথে আপনারা আপনাদের হিতাকাঙ্ক্ষী মানুষজনদের সাথে আমার এই আলোচনাগুলো শেয়ার করে তাদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে একটি সম্যক ধারণা দেওয়ার সুযোগ করে দিয়ে আপনারা তাদেরকে উপকার করবেন। সেই সাথে আমিও অনেক উৎসাহিত হব আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আজ রাখছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।